রিজওয়ানা যে এত খারাপ আর এত কারাপ্ট, দেখা যাচ্ছে যে সে খুবই কারাপ্ট একজন মহিলা, সাংঘাতিক কারাপ্ট। আমি জানি না যে ওর মতন আর দ্বিতীয় কোনো কারাপ্ট বাংলাদেশে মহিলা আছে কিনা। নট ইভেন শেখ হাসিনা, শেখ হাসিনা বিন্দু মাত্র ওর মতন ওর ধারে কাছে আসবে না, এত খারাপ রিজওয়ানা। দেখেন, আমি বলি, রিজওয়ানা এই যে কালের কণ্ঠর যে প্রতিবেদন আজকে আছে বা ওদের ফ্রন্ট পেজে যে আজকে ওর সম্বন্ধে কথা বলা হয়েছে, এইটা আমাকে সারপ্রাইজ করেছে। সে এত খারাপ এটা বুঝতে পারি নাই। এবং সে যে ধরনের লাউড স্পিকারে পুলিশ শুনিয়েছে যে সে কি ধরনের নির্দেশ দিচ্ছে, এখানে আমি আরেকটা ছোট প্যারালেল ড্র করি ওর এই বদমাইশি গুলি। আপনি জানেন যে রাষ্ট্রপতি যিনি হন উনি কিন্তু সভরেন, রাষ্ট্রের, হি রিপ্রেজেন্ট দ্য সভরেনিটি অফ দ্য স্টেট, রাষ্ট্রের সভরেনিটি রিপ্রেজেন্ট করে, যার জন্য পাসপোর্টে উনার নামে বলা আছে যে এই ব্যক্তিকে সে যখন যাবে ওকে প্যাসেজ দেওয়ার জন্য, ওকে দেখাশোনা যেন তার হয় প্রপারলি, তার জন্য কোনো অসুবিধা না, রাষ্ট্রপতির নাম। সব পার্লামেন্টের যত বিলস হয় পাস হওয়ার পর রাষ্ট্রপতিকে সই করতে হয়, ফাইন্যান্স বাজেট রাষ্ট্রপতিকে সই করতে হয়, বড় অধিকারীদের ট্রান্সফার্স গুলি রাষ্ট্রপতি, অলমোস্ট এভরিথিং ইজ ডান ইন দি নেম অফ দি রাষ্ট্রপতি। সো রাষ্ট্রপতি এমন একটি ব্যক্তি, এই মহিলাটা she goes to ব্রাসেলসে গিয়ে ওর সামনেই পড়েছে রাষ্ট্রপতির ছবি, ওই আমাদের এমবাসিতে বা যে কাউন্সিলেট আছে সেখানে। সে সাথে সাথে বললো এটা নামাতে, এবং আনঅফিশিয়াল ইনস্ট্রাকশন, ফরেন মিনিস্ট্রির কোনো ইনস্ট্রাকশন নাই, সে নিজে, এত খারাপ মহিলা, নিজে ফোন করে বলেছে এক্ষুনি সব এমবাসিস থেকে সবখান থেকে ওনার ছবি নামাও। ইট ওয়াজ রিজওয়ানা, নান এলস। আপনি যদি রাষ্ট্রপতির ছবি, সেখানে তো একটা স্টেট প্রটোকলে লাগানো আছে, আপনি যদি এটা নামাতে হয়, কিছু করতে তো একটা আইন লাগবে, নোটিফিকেশন, সামথিং হ্যাজ টু বি দেয়ার। কিচ্ছু না, এই মহিলা সেখানে গিয়ে এইসব ছবি নামাতে বলেছে, এখানে এসে রাতারাতি ফোনে সবকিছু ফোনে করেছে, ফরেন অফিস ফোনে ওনার ছবি সব নামানো হয়েছে। হু ডিড দিস? রিজওয়ানা ডিড দিস। এত খারাপ মহিলা। তারা দেখেন নসরুল হামিদের সব ব্যবসা কন্ট্রোল করছে, এবং এলএনজি তার হাজবেন্ড ব্যবসা করছে। এই কেয়ারটেকার গভর্নমেন্টের সময় এলএনজির ব্যবসা তার হাজবেন্ড করেছে। ইটস আ ভেরি ভেরি ব্যাড মহিলা। আমি তো বললাম, লোকজন মনে করে যে শেখ হাসিনা খারাপ। নো, Sheikh Hasina is a nationalist and she is a traitor. This is the difference. She's not only corrupt, she's a traitor. এর আগে চুক্তি করেছে আমেরিকার সাথে। She is responsible for this. She was in the advisory council. বিক্রি করে দিয়েছে দেশ। সো আমি যদি প্যারালেল ড্র করে মহিলাদের মধ্যে বাংলাদেশে এর চেয়ে বেশি কারাপ্ট, এর চেয়ে বেশি ক্যারেক্টারলেস মহিলা বাংলাদেশে নাই। This is all that I can say about Rizwana. She's so bad. এই যে একটা ট্রাস্টি বোর্ড, মানে কোন আইনে একটা সংগঠিত, মানে কি বলা যায় এটাকে, মানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজস্ব যে বিধিবিধান একটা প্রতিষ্ঠানের, সেটির মধ্যে দিয়ে একটা গঠিত ট্রাস্টি বোর্ডকে কিভাবে ভেঙে দিয়ে নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা যায়, এবং সেই ট্রাস্টি বোর্ডের সদস্য তিনি উপদেষ্টা থাকাকালীন সময়ে সেটি ট্রাস্টি বোর্ডের সদস্য হন, এবং এই যে কাজটি করলেন এর বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, আইন কি বলে? দেখেন, আমি বলি, ট্রাস্টি বোর্ড যেটা হয়, এটা ইটস এ ক্রিয়েশন অফ দ্য ট্রাস্ট ডিড। ট্রাস্ট ডিড যেটা করা হয়, ওইটাতেই বলা থাকে কিভাবে ট্রাস্টিজ গুলি রিপ্লেস হবে, কিভাবে কেউ মারা গেলে তারপরে কে আসবে, সব বলা থাকে। এখন কথা হচ্ছে, জাস্ট এজ ইন্টারিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের যে সরকারের সে সদস্য ছিল, ওই সরকার যেরকম আনকনস্টিটিউশনাল, ইললিগাল,
তার বস ইউনুস যেমন ইললিগাল আনকনস্টিটিউশনাল একটি ব্যক্তি যে দেশকে ডুবিয়ে দিয়েছে, সে যেরকম সব ইললিগাল কাজ করেছে, এই যে ট্যাক্স মাফ করানো, মামলাগুলি তোলা, ইউনিভার্সিটি নিয়ে এই যে নানান ধরনের অপকর্ম করেছে, সে যখন বস কার করছে, বস ওকে নিয়েই করছে। সো আমি বলবো যে আইনি ব্যবস্থা নিতে হবে গণস্বাস্থ্যকে, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা আছে, ইয়েস, আইনে ওখানে গিয়ে বলতে হবে যে এইভাবে এই জিনিসগুলি হয়েছে, এবং যেহেতু কোনো আইন ছিল না ইন্টারিম গভর্নমেন্টের সময়, যেহেতু কোনো সংবিধান ছিল না, ছিল কিন্তু ওরা সংবিধানের তো ধার ধারে নাই, সো গায়ের জোরে, গায়ের জোরে তারা করেছে যা করার। এখন প্রশ্ন হচ্ছে দ্যাট পান্না, আই জাস্ট সেন্ট আ রিট পিটিশন, আমি একটা কমিশন অফ ইনকোয়ারি চাচ্ছি, ইনভেস্টিগেশন পুরা সরকারের বিরুদ্ধে, ইউনুসের সরকারের বিরুদ্ধে, এবং এইটা আজকেই হয়তো রিট পিটিশনের নাম্বার পড়ে যাবে, কালকে না হলে সানডেতে এইটা আমি স্লিপ দিব শুনানির জন্য। সো এই দেশে যদি একটা কমিশন না করা হয়, এত অন্যায়, এত অবিচার, এত কারাপশন আর কোন সরকার করে নাই। ইয়েস, ব্যাংক লুট হয়েছে, সব মিলেই লুট করেছে, কিন্তু কারাপশন এইভাবে হয় নাই। সো আই উড সে দ্যাট আমি দেখি আমার রিট পিটিশনে ওই সরকারের এদের বিরুদ্ধে কমিশন করে কিনা, কি রুল টুল দেয় কিনা হাইকোর্ট, এটা আমি রোববারে উইল ফাইন্ড আউট। আমি একটা স্লিপ দিব, হিয়ারিং কবে হবে আমি জানি না, হয়তো ওই উইকেই হয়ে যাবে হিয়ারিং, বাট I am taking this matter to the court. I want the government to form a commission of inquiry এবং এদেরকে ইনকোয়ারি করা হোক। অলরেডি রিট পিটিশন ফাইল আমি দিয়ে দিয়েছি, হয়তো কিছুক্ষণের মধ্যে নাম্বার টাম্বার পড়ে যাবে। নিঃসন্দেহে এটি তো আপনি আমাকে আগেই জানিয়েছেন এই পডকাস্টেই, এবং সেটি সম্ভবত প্রক্রিয়ার মাধ্যমে এখন লিস্টে উঠে যাচ্ছে এবং আপনি মেনশন করবেন। নিশ্চয়ই আপনি যে উদ্দেশ্যে করছেন সেই উদ্দেশ্যটি অন্তত সফল হোক, এটি আমরা চাই, এটি দেশের 18 কোটি মানুষের চাওয়া। আপনি বলছিলেন যে গণস্বাস্থ্যকে উদ্যোগ নিতে হবে, আদালতের শরণাপন্ন হতে হবে। সেই গণস্বাস্থ্য বলতে তার কেউ নেই, মানে কেউ নেই, মানে যারা ট্রাস্টি হয়তো, হয়তো কাউকে যারা গণস্বাস্থ্যের ব্যাপারে সবকিছু জানে, হয়তো সেখান থেকে, অথবা যাকে অপসারণ করা হয়েছে, হয়তো উনি উদ্যোগ নিতে পারেন। আপনি দেশ বিরোধী চুক্তির কথা বলছিলেন, এবং সবসময় তো আপনি উচ্চ কণ্ঠে এই বিষয়টা ইন্দু সরকার যে একের পর এক করে আসছিল, যে বিক্রি মানে আমাদের সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলেছে, এটি আমরা মেন করি। এখন ডক্টর ইউনূসের সময় যে চুক্তিগুলো সম্পাদিত হয়েছে, ইনক্লুডিং যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সো কল্ড বাণিজ্য চুক্তি বা শুল্ক চুক্তি, সব ধরনের চুক্তি বাতিলের আবেদন জানানো হয়েছে বাম কিছু সংগঠনের পক্ষ থেকে, তারা স্পিকারের কাছে স্মারকলিপিও দিয়েছে। কিন্তু আমরা তো এই ধরনের কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে দেখছি না, কোনো ধরনের রিভিউ করা হবে সে ধরনের কোনো মন্তব্য পাচ্ছি না। ইভেন বলা হচ্ছে যে বাণিজ্য চুক্তি কন্টিনিউ করা হবে বাস্তবায়নের জন্য। আমরা এটির মাধ্যমে কি আশা করতে পারি? আর দেখেন, এই চুক্তিটি তো বাতিল আপনি এভাবে করাতে পারবেন না। গভর্নমেন্ট ইচ্ছা করলে আমার মনে হয় দে শুড টেক ইট টু দি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, বিকজ ইট ইজ অলসো ইন ভায়োলেশন অফ দ্য ভিয়েনা কনভেনশন, যেখানে আপনাকে কোয়ার্স করে একটি চুক্তি করানো হয়েছে। সো এইটা সরকারের উপরে, বিকজ ওইখানে তো আমরা যেতে পারবো না, এটা সরকারই যেতে পারে, স্টেট যেতে পারে। সো এইটা দেখি স্টেট কি করে, যেহেতু এইটা নিয়ে আলোচনা চলছে, স্টেট হয়তো এই মুহূর্তে করছে না বা কোনো উদ্যোগ নিচ্ছে না, বিকজ এম্বারেসড হয়তো আছে যে খলিলুর রহমানকে তারা রেখেছে, যে লোকটি চুক্তি করেছে ওইখানে গিয়ে, এই লোকটাকে একমাত্র কারণ হচ্ছে আমার যতটুকু অ্যানালিসিস, সেটা হচ্ছে যে ওনাকে ফরেন মিনিস্টার রেখেছে বিকজ দি গভর্নমেন্ট থিংস, অথবা প্রাইম মিনিস্টার মনে করেন যে ওনার বিরুদ্ধে যে মরিয়ার্টির যে রিপোর্ট ছিল, যেটা ওইখানে গভর্নমেন্টের কাছে আছে, এখন এটা ডিক্লাসিফাইড হয়েছে, হয়তো মনে করছেন ওনারা যে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে হয়তো যেতে পারবেন না প্রাইম মিনিস্টার। বাট যদি এরকম কিছু ধারণা ওদের থাকে, বা কেউ যদি ধারণা দিয়ে থাকে, এইটা একদম ভুল ধারণা। তার কারণ হচ্ছে মোদির ব্যাপারেও এরকম রেস্ট্রিকশন ছিল, বাট ওয়ান্স মোদি বিকেম দ্য প্রাইম মিনিস্টার, বিকজ গভর্নমেন্টকে তো প্রাইম মিনিস্টারের সাথে ডিল করতে হবে,
কাজে আপনি ওই যে ভিসা দেবেন না ওই পলিসিটা আর থাকে না, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা হচ্ছে যে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যাওয়ার জন্য কোনো প্রবলেম নাই, যেহেতু ইউনাইটেড নেশনস এর সাথে এবং গভর্নমেন্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাথে একটি চুক্তি আছে, প্রোটোকল আছে, যে তারা যখন জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল এইগুলিতে যখন কেউ আসতে চাইবে তারা ভিসা দেবেন। দিস আ প্রোটোকল টু দিস ইফেক্ট। কাজে এইটা না করবে না ওনাকে, আমাদের তারেক রহমান সাহেবকে না করবে না, আমার অনারেবল প্রাইম মিনিস্টার যেতে পারবেন এজ আ প্রাইম মিনিস্টার, কোনো ধরনের অসুবিধা হবে না। বাট আমি জানি না ওনার মাথায় কে এটা ঢুকিয়েছে, এবং এইটা ঢুকানোর পর থেকে কিন্তু আমাদের ইয়ে যে আছে খলিলুর রহমান, উনি গভর্নমেন্ট মনে করে যে খলিলুর রহমান যেহেতু ইউনাইটেড নেশনসের সাথে অনেকদিন কাজ করেছেন, উনি এইটার থেকে বোধহয় বের করে নিয়ে আসতে পারবেন, বাট দ্যাট ইজ নট রিকোয়ার্ড। My prime minister can go to UNGA, he can address UNGA, because visa আমেরিকাকে দিতেই হবে। এবং আমি উদাহরণস্বরূপ বলি, ইরানের সাথে এত গন্ডগোল থাকা সত্ত্বেও আহমদিনেজাদ প্রেসিডেন্ট যখন ছিলেন, ওনার সাথে তো চরম গোলমাল ছিল আমেরিকার সাথে, একদম ব্যক্তিগত লেভেলের গোলমাল ছিল, বাট সবসময় তো আহমদিনেজাদকে তারা ভিসা দিয়েছে, আহমদিনেজাদ সেখানে গিয়েছেন। যখন চরম গন্ডগোল লিবিয়ার সাথে আমেরিকার, যখন ডলার নিয়ে নতুন কারেন্সি করছে, গাদ্দাফি তো যেত না, কিন্তু তারপরেও সে ভিসা পেয়েছে, সে গিয়েছে, জেনারেল অ্যাসেম্বলি অ্যাড্রেস করেছে, যেখানে 15-20 মিনিটের অ্যাড্রেস হয় সে 1.5-2 ঘন্টা অ্যাড্রেস করেছে। আই ডোন্ট থিঙ্ক দ্যাট দিস ইজ আ প্রবলেম। এবং আমার মনে হয় যে এইটা নিয়ে খলিলুর রহমানকে রাখলে আপনি এই চুক্তির বাইরে আসতে পারবেন না, বিকজ ইউ আর সিগনেটারি। somebody else has to go there and say that আমরা এটা এক্সামিন করেছি, এখানে আমার এই প্রবলেম আছে, দরকার হয় আমেরিকার সাথে এটা রিনেগোশিয়েট করতে হবে, অথবা which Khalil cannot do because Khalil has negotiated this, so somebody else will have to do it. তো আমার মনে হচ্ছে that Khalil should be shown the door, ওনাকে রাস্তা দেখিয়ে দেওয়া উচিত যে আপনি চলে যান, ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে আমি প্রেসিডেন্ট না হলেও কিছু আসে যায় না। আর একটা কথা বলে দেই যে ইউএন জেনারেল অ্যাসেম্বলির এই রিজন ওয়াইজ হয়তো প্রেসিডেন্টের ইলেকশন, এইটা কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় করা। আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় তারা বলেছিল শেখ হাসিনা যে আমরা কন্টেস্ট করব, তখন 3জন কন্টেস্টেন্ট এসেছিলেন, প্যালেস্টাইন, গ্রিস আর বাংলাদেশ। এর মধ্যে প্যালেস্টাইন উইথড্র করে গেছে, গ্রিস আর ইয়ে আছে। তো এইটা এইটা এই গভর্নমেন্টের সিদ্ধান্ত না টু কন্টেস্ট ইলেকশন অফ ইউএনজিএ তে এই রিজন থেকে, এইটা শেখ হাসিনা হ্যাড টেকেন দিস উদ্যোগ, এবং তখন জানিয়ে দেওয়া হয়েছিল যে এই রিজনের যখন ইলেকশন হবে বাংলাদেশ ইজ এ কন্টেস্টেন্ট। সো আমার মনে হয়, আই ডোন্ট নো যে খলিলের মধ্যে কি পেয়েছে এই সরকার বা বিএনপি, আর যদি বিএনপি ইনসিস্ট এন্ড পারসিস্ট উইথ খলিল, দেন আই এম টেলিং ইউ এই লোকটা এই সরকারের বিরুদ্ধে কনস্পিরেসি করবে, যেরকম সে এর আগের সরকারের বিরুদ্ধে করেছে। দেশ সরকার শুধু ভেরি কেয়ারফুল, আমি বলে দিলাম। এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, একটু জানতে চাই, ডক্টর ইউনূস যে সংবিধানের সবচেয়ে লঙ্ঘন করে অন্তত ক্ষমতা থেকে যাওয়ার কয়েকদিন আগে, এটা সম্ভবত 10 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো, 10 ফেব্রুয়ারিতে তিনি নিজে একটি গেজেট প্রকাশ করলেন, নিজেকে ভিভিআইপি ঘোষণা করলেন, এসএসসি প্রোটোকল 1 বছরের জন্য পাওয়া যাবে। তো সেই জায়গা থেকে তো নানান ধরনের সমালোচনা, এবং শোনা যাচ্ছে যে একটা ইউনূস রাষ্ট্রপতিও হতে পারেন এই সরকারের কোন এক সময় মেয়াদে, যেমনটা ডক্টর খলিল পররাষ্ট্রমন্ত্রী হলেন। কিন্তু সেই ডক্টর ইউনূসের 1 বছর মেয়াদি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কমিয়ে আনা হলো 6 মাস। এটা একটু অনেক কাছে সন্দেহপ্রদ মনে হয়েছে, যে যেখানে মনে হচ্ছিল যে কোন ক্ষেত্রে ডক্টর ইউনূসের এক্সটেনশন মনে করা হচ্ছিল এই সরকারকে, যেহেতু অনেকে কেউ এর মধ্যে রয়েছেন। তো এই 6 মাস কমিয়ে আনার কারণ কি? এটি কোনো বিশেষ সিগন্যাল বা অন্য কোনো কারণ? আপনার কাছে কি মনে হয়? না না, ইউসি এইটা যে ইউনূস করেছিল যে কাজটি, দিস ওয়াজ ইলিগাল। আপনি এর আগে তো এই দেশে অনেক প্রধানমন্ত্রী হয়েছেন, চিফ অ্যাডভাইজার হয়েছেন, ওরা কি এই ধরনের সিকিউরিটি 1 বছরের পেয়েছে? কেউ পায়নি। আমার রাষ্ট্রপতির বাসায় যাওয়ার পর পুলিশ থাকে অন ডিউটি। রাষ্ট্রপতি এক বেস্ট, ওনার যদি কোথাও যেতে হয় উনি বঙ্গভবন থেকে
গাড়ি বঙ্গভবনের পুল থেকে গাড়ি নিতে পারেন। হ্যাঁ, এইসব কিছু কিছু সেক্রেটারি আছে ওনার কি কি সব হয়, কিন্তু এই ব্যাপক সিকিউরিটি যে প্রেসিডেন্ট গার্ড থাকবে, আপনার এসএসএফ থাকবে, এই জিনিসগুলি হয় না। ঠিক আছে, এটা খুব অন্যায় হয়েছিল। আই এম ভেরি হ্যাপি, আমি অত্যন্ত খুশি। এন্ড আই কংগ্রেচুলেট দিস গভর্নমেন্ট যে ওদের শুভবুদ্ধি হয়েছে এবং তারা এইটাকে কমিয়ে দিয়েছেন, 6 মাস করেছেন। ওকে তো পুলিশও দেওয়ার দরকার নাই, বিকজ হি শুড বি ইন প্রিজন, হি শুড বি ইন প্রিজন গার্ডেড বাই দি জেল, প্রিজন গার্ড দেবে ওনাকে। উনি এখানে কি করছে বাইরে? এসব চুরি চামারি করে রিজওয়ানা টিজওয়ানাদের মতন লোকজনকে নিয়ে উনি যেখানে দেশকে ধ্বংস করেছে, দেশের ডিগনিটি, দেশের অনার, দেশের ইন্ডিপেন্ডেন্স সবকিছু ঝুঁকিপূর্ণ করে দিয়েছে উনি। উনি একটা টাকা আনতে পারে নাই, নট আ পেনি ফ্রম এনিওয়ের। আর জনগণ, যখন আমি এটা শুরুতে বলতাম তখন জনগণ সব আমাকে গালি দিত। ভাই, আপনাকে বুঝতে হবে রাষ্ট্র এভাবে চলে না। গভর্নমেন্টস ডু নট ফাংশন লাইক দিস। যে কোনো রাষ্ট্রের একটা পলিসি থাকবে। ইউনূস ইজ অ্যান ইন্ডিভিজুয়াল, হি ইজ নট গড যে সে যা বলবে চাইলেই পেয়ে যাবে। এইসব আই মিন লোকজনকে বুঝতে হবে এই জিনিসগুলি। আর এই লোকজন যেটা বলছে, জি সরি, না না ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে তাহলে কেন এই ইউনূস সরকারের যে উপদেষ্টা ছিলেন কিংবা কর্তা ব্যক্তি হিসেবে কাজ করেছেন তাদের বিরুদ্ধে যে অসংখ্য অভিযোগ, বিভিন্ন পর্যায়ে অভিযোগ, তাদের বিরুদ্ধে কেন এখনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা সরকার কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না? একের পর এক আমি আমি তো নোটিশ দিয়েছিলাম প্রায় 6-7 সপ্তাহ আগে গভর্নমেন্টকে, ওরা উদ্যোগ নেয় নাই। এখন আমি কোর্টে যাচ্ছি, দেখি কোর্টের কত ক্ষমতা আছে যে কোর্ট সরকারকে ডাইরেকশন দিতে পারে, একটা রুল ইস্যু করতে পারে কিনা। আমি কোনো স্টে তো চাচ্ছি না, আমি জাস্ট চাচ্ছি যে আপনি রুল দেন, রুল শুনানি করেন আর ডাইরেকশন দেন যে আপনার একটা ইনকোয়ারি করেন। আমার এই দাবিটা আই এম টেলিং ইউ পান্না, লক্ষ লক্ষ লোকের দাবি হয়ে উঠবে কিছুদিনের মধ্যে। আমি হেরে যেতে পারি, আমি কেস হেরে যেতে পারি, দ্যাটস অ্যানাদার ইস্যু। কিন্তু আমি যা কেসে বলছি, যা দাবি করছি, যা চাচ্ছি, এইটা এক সময় লক্ষ 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 লোকের, মিলিয়ন্স অফ পিপল উইল ডু দিস দাবি, বিকজ দেশ হুমকিতে আছে। আপনি এক সময় কথা কেন বলছেন যে লক্ষ লক্ষ মানুষের এটি দাবি হয়ে উঠবে? অলরেডি আপনার এই উদ্যোগের পিছনে বা তারও আগে থেকে দেশের কোটি কোটি মানুষ তো এই দাবি জানিয়ে আসছে, অতএব আপনার এই যে উদ্যোগ, সেই উদ্যোগের পেছনে অবশ্যই অবশ্যই সমর্থন রয়েছে, সমর্থন হবে তা নয়, অলরেডি সমর্থন রয়েছে, এটা আমি মনে করি। এবং মুশকিল হচ্ছে কি, লোকজন সাহস করে এগিয়ে আসতে চায় না। আমি যেরকম 106 এসেছিলাম তখন লোক গালাগালি দিচ্ছিল, লোকজন আসতে চায় নাই। আমার সাথে নোটিশ দেওয়ার সময় যে লয়ার্স গুলি দাঁড়িয়েছিল তারা পরবর্তীতে আমার সাথে আসে নাই। প্রত্যেকটি গ্রুপ, এভরি পার্টি আমার বিরুদ্ধে অ্যাপেলেট ডিভিশনে কথা বলেছে। আমি এইটাও কিন্তু আমি নিজে করছি। আই এম নট হ্যাভিং লয়ার্স ইন দিস, বিকজ লয়ার্সরা এটা এক্সপ্লেনও করতে পারবে না। ঠিক আছে, সো আমি নিজে করব এটা। আর যদি সেখানে সাংবাদিকরা থাকে দে উইল কভার। আর আমি এটা নাম্বার পড়ে গেলে হয়তো রোববারে আমি সাংবাদিকদেরকে জানিয়ে দেব এটা।